আমরা একজন মানুষ হিসেবে জীবনে আইদার একসেপ্টেড হতে পারি অথবা একজন এক্সেপশন হতে পারি। অর্থাৎ আমাদের যে চরিত্র, আমাদের কথা বলা, আমাদের ব্যবহার, আমাদের যে বিশ্বাস, আমাদের সিদ্ধান্ত নেওয়ার যে উপায় বা ক্ষমতা, সেই জিনিসগুলো আইদার অন্যদের দ্বারা একসেপ্টেড হবে অথবা আমরা একজন এক্সেপশন হিসেবে চিহ্নিত হব। অর্থাৎ আমাদেরকে আমাদের আশেপাশের মানুষজন, আমাদের পরিবারের মানুষজন, আমাদের বন্ধুরা, সমাজ গ্রহণ করে নেবে আমরা ঠিক যেমন সেই রূপে, কারণ তারাও সবাই সেই মোটামুটি স্তরে একই রকম। তখন আমরা কি একসেপ্টেড। কিন্তু যদি আমরা একজন বিশেষ মানুষ হয়ে উঠতে চাই, একজন সোশ্যাল লিডার, একজন পলিটিক্যাল লিডার, একজন রাইটার, একজন ফিলোসফার, একজন থিঙ্কার, একজন কোনো ফিল্ম ডিরেক্টর বা কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস বা কোনো গায়ক, একজন বিশেষ মানুষ যাকে সমাজে সবাই সেলিব্রেট করে, যাকে সমাজে সবাই চেনে বা সমাজে একটা পথের দিশা দেখায়, সেই মানুষটার মতো যদি আমরা হতে চাই তাহলে কখনোই আমরা অন্যদের দ্বারা একসেপ্টেড হব না। কারণ যখন আমরা বিশেষ হয়ে ওঠার চেষ্টা করি তখন আমাদের চিন্তা ভাবনা, আমাদের অনুভূতি, আমাদের যে সিদ্ধান্ত নেওয়া, সেই সমস্ত কিছু আলাদা হয়, যার ফলে আমাদের সঙ্গে জড়িত আশেপাশের মানুষগুলোর বিভিন্ন রকমের অসুবিধা হতে শুরু করে, যার ফলে তারা আমাদেরকে গ্রহণ করে নিতে পারে না আমরা যে রূপে সেই রূপে। এর মানে এমনটা নয় যে সমস্ত সাধারণ মানুষকে একজন এক্সেপশন হয়ে উঠতে হবে এবং বিশেষ একজন মানুষ হয়ে উঠতে হবে, না। আমরা চাইলেই আমরা একজন সাধারণ মানুষের মতো, যে সেটা চাকরি, টাকা পয়সা, ফ্যামিলি, এই সব কিছুর মধ্যে ভালো একটা সুন্দর জীবনযাপন করতে পারি। কিন্তু যদি আমরা সিদ্ধান্ত নিই যে আমরা একজন এক্সেপশন হয়ে উঠব, বা জীবনের পরিস্থিতি এবং পরিবেশ আমাদেরকে যদি সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য ফোর্স করে, বা আমাদের মধ্যে কোনো ইনার কলিং থাকে, তাহলে আমাদের অবশ্যই সেই সিদ্ধান্তটাকে ফিরিয়ে দেওয়া উচিত নয়, বা সেই ইনার কলিংটাকে রিফিউজ করা উচিত নয়, বরং আমাদের তার জন্য সমস্ত রকমের প্রচেষ্টা করা উচিত। এবং শুধু তাই নয়, যদি কোনো একজন সাধারণ মানুষ সে যদি কখনো এক্সেপশন না হয়ে ওঠে, যদি সে কখনো বিশেষ মানুষ না হয়ে ওঠে, কিন্তু তার কাছে যখন কোনো বিশেষ মানুষ থাকে, তাহলে তাকে তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা করা উচিত। কারণ সেই বিশেষ মানুষটার বিশেষ হয়ে ওঠার পথে তাকে কোনো বাধা দেওয়া বা তার প্রতিবন্ধকতা হিসেবে কাজ করা কখনোই কোনো একটা বুদ্ধিমান মানুষের মতো কাজ নয়। কারণ আমরা সবাই সেই সমাজেরই অংশ, যে সমাজে কোনো একজন বিশেষ মানুষ হয়ে উঠলে সমাজের বাকি স্তরের মানুষগুলোরও একটু একটু করে উন্নতি হয়। নাও কিছু এমন পয়েন্টস আছে, কিছু এমন বিষয় আছে যেগুলো কোনো একজন সাধারণ মানুষ হোক বা কোনো একজন বিশেষ মানুষ হোক, একজন এক্সেপশন হোক বা একজন এক্সেপ্টেড মানুষ হোক, তাদের সবারই জীবনে কাজে লাগে বা প্রয়োজন হয়। এমনটা নয় যে যারা এক্সেপশন তারা একটা বিশেষ কোনো একটা জিনিস করে সবসময়, না। বরং হতে পারে যেটা আমরা কম পরিমাণে করি একজন সাধারণ মানুষ হিসেবে, সেই জিনিসটা তারা অনেক বেশি পরিমাণে করে। ফর এক্সাম্পল, আমরা একজন ভালো জীবনযাপন কাটাতে চাইলে একজন সাধারণ মানুষ হিসেবে আমরা আমাদের কাজের প্রতি অনেক ডিভোটেড হতে হবে এবং অনেক ভালোভাবে সৎভাবে কাজ করতে হবে। কিন্তু একজন বিশেষ মানুষ, একজন এক্সেপশন হয়ে ওঠার জন্য তাকেও কি করতে হয়, তার কাজের প্রতি অনেক ডিভোশন দেখাতে হয়, অনেক অনেস্টির সাথে কাজ করতে হয়। যে কোনো ক্রিস্টোফার নোলানের মতো কোনো ফিল্ম ডিরেক্টর হোক না কেন, অথবা লিও টলস্টয়ের মতো কোনো লেখক হোক, অথবা গৌতম বুদ্ধের মতো কেউ হোক না কেন, নাও যখন আমাদেরকে সেই আমাদের কাজের প্রতি ডিভোটেড হতে হয়, জাস্ট সেই অনেস্টিটা রাখতে হয়, সেটা অনেক বেশি উচ্চ মাত্রায় করতে হয়। কিন্তু সেই জিনিসটার মাত্রাগত বিভেদ থাকলেও তার বৈশিষ্ট্য বা কোয়ালিটিগত বিভেদ কিন্তু খুব বেশি থাকে না একজন সাধারণ মানুষ আর একজন স্পেশাল বা একজন এক্সেপশন মানুষের মধ্যে। আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত জিনিসগুলো জানার চেষ্টা করব, যে জিনিসগুলো আমাদেরকে, আমরা যেমন জীবনযাপনই বেছে নিই না কেন, একজন সাধারণ মানুষের মতো বা একজন এক্সেপশন মানুষের মতো, সেই পয়েন্টসগুলো যেগুলো আমাদের সমস্ত জায়গাতেই কাজে লাগবে, সেই জিনিসগুলো আজকে আমরা শেখার চেষ্টা করব, যেগুলো আমাদেরকে আরও অনেক সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাবে, যেগুলো আমাদেরকে জীবনে অনেক বড় হয়ে ওঠার জন্য অনেক বেশি সাহায্য করবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্র আর তোমরা দেখছো ইউটোপিয়া বাংলা। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে পারভার্টেড ক্যারেক্টার। অর্থাৎ আমরা বিশেষ মানুষ না হয়ে একজন সাধারণ মানুষের মতো যদি বেঁচে থাকতে চাই, কিন্তু কিছু এমন মানুষ আছে, কিছু এমন ক্যারেক্টার আমাদের আশেপাশে থাকে বা এই সমাজে তাদের অস্তিত্ব আছে, যাদের মতো আমাদের কখনোই হওয়া উচিত নয়। সেটা তাদেরকে দেখে বা তাদেরকে অবজার্ভ করার মাধ্যমে আমাদের সেই শিক্ষাটা নেওয়া উচিত। একটা উদাহরণ নেওয়া যায়, কিছু মানুষ থাকে, যেমন এটা একটা পার্টিকুলার ক্যারেক্টার ট্রেস সম্পর্কে আমি আলোচনা করছি, যেমন রিপিটেশন অফ দ্য সেম মিস্টেক। কোনো মানুষ থাকে যারা একই মিস্টেক বা একই ভুল বারবার করে, কিন্তু তারপরেও সেই ভুলটা থেকে কোনো শিক্ষা নেয় না। ধরা যাক কোনো একটা আগুন আছে, আমি একবার হাত দিলাম বা দুবার বা তিনবার বা পাঁচবার, তারপর হয়তো আমি শিখে গেলাম যে এটাতে আমার করা, এটা জিনিসটা আমার করা উচিত নয়, তাতে আমারই ক্ষতি হচ্ছে বা আমি নিজেটা পানিশমেন্ট দিচ্ছি। কিছু মানুষের ক্ষেত্রে এই শিক্ষাটার জন্য হয়তো 5 বার তাকে আগুনে হাত দিতে হয়, কিছু মানুষের ক্ষেত্রে 10 বার, কিছু মানুষের ক্ষেত্রে হয়তো 50 বার। কিন্তু এমনও অনেক মানুষ থাকে যাদের ক্ষেত্রে 5,000 বার বা 10,000 বার তারা একই মিস্টেক করার পরেও, প্রত্যেক দিন তাদের ডেইলি লাইফে একই রুটিনের মধ্যে একই মিস্টেক রিপিটেডলি করার পরেও তারা সেখান থেকে কোনো শিক্ষা অর্জন করে না, বা সেই জিনিসটা বা সেই স্তরটা থেকে তারা তাদের মনটা বা চেতনাটাকে একটা স্তর ঊর্ধ্বে নিয়ে যায় না। কেন?
কারণ এমনটা নয় যে তারা জাস্ট আজকে শিখছে না, কিন্তু শেখার চেষ্টা করছে, যার ফলে তার 5 বার বা 10 বার হয়তো একই ভুল করতে হচ্ছে, তাই তার মনে অনেক ইনস্টিংক্টিভ ডিজায়ার আসছে, তাকে সেটা রেজিস্ট করতে হচ্ছে, তারপরে গিয়ে সে হয়তো শিখবে না। বরং সে শুধু আজকে শিখছে না তাই নয়, বরং সে ভবিষ্যতেও শিখবে না। অর্থাৎ সেই যে মিস্টেকটা সেটা একটা ব্লাইন্ড স্পটের মধ্যে ঘটছে, অর্থাৎ আমাদের আনকনসিয়াস মাইন্ডের মধ্যে ঘটছে। অর্থাৎ আমরা জানতেই পারছি না যে অ্যাকচুয়ালি আমরা মিস্টেক করছি, আমরা ভাবছি আমরা সঠিক কাজ করছি, আমরা রাইট থিং করছি, বা এই পানিশমেন্টটা বা এই যে আমি বারবার একই মিস্টেক বারবার রিপিটেডলি যখন করছি, এটা আমার ভুলের জন্য হচ্ছে না, অন্যদের ভুলের জন্য হচ্ছে বা অন্য কোনো কারণে হচ্ছে, কিন্তু এখানে আমার কোনো মিস্টেক নেই। আমি হয়তো কষ্ট পাচ্ছি, আমি হয়তো সাফার করছি, কিন্তু এটা আমার মিস্টেক নয়। কেন এটা হয়? কারণ একটা ব্লাইন্ড স্পট তৈরি হয়, একটা এমন একটা জায়গা যেটা আমরা দেখতে পাই না, সেই জায়গাটার মধ্যে মিস্টেকটা ঘুরছে, সেখানে চলছে, বারবার করে একই মিস্টেক রিপিটেডলি হচ্ছে। এরকম আমরা দেখতে পাই কখন? যখন ফর এক্সাম্পল কোনো মানুষ তার জীবনে 40-50 বা তার অনেক বেশি বয়স হয়ে গেছে এবং তার ডেইলি লাইফের মধ্যে কোনো একটা প্রবলেমস আছে, কোনো একটা সাফারিং এক্সিস্ট করে, যেটা তার লাইফের যে স্ট্রাকচারাল প্রবলেম, ডেইলি লাইফের যে রুটিন, তার হ্যাবিটস, তার থিঙ্কিং, তার মধ্যে অনেকগুলো প্রবলেমস লুকিয়ে আছে। সেই মিস্টেকগুলো তারা দেখতে চায় না, সেটা একটা একটা ব্লাইন্ড স্পটের মধ্যে সেগুলোকে তারা লুকিয়ে রাখতে চায়, যার ফলে সে আজকে শিখছে না, শুধু তাই নয় বরং সে ভবিষ্যতেও শিখবে না। এই সমস্ত যে ক্যারেক্টার ট্রেটস বা এই সমস্ত আইডেন্টিটির মধ্যে যে ধরনের আমরা ক্যারেক্টার ট্রেটস দেখতে পাই, সেইগুলো যেন আমরা কখনোই অ্যাডপ্ট না করি। সেটা আমরা সাধারণ জীবনযাপন করতে চাই, সেখানে যদি আমরা সুখে শান্তিতে থাকতে চাই, অথবা একজন বিশেষ মানুষ হয়ে ওঠার জন্য তো একদমই নয়, সেক্ষেত্রে তো আপনাকে প্রত্যেক দিন নিজেকে প্রশ্ন করতে হবে এবং নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে, প্রত্যেক দিন নিজেকে জাজ করতে হবে, প্রত্যেক দিন নিজের প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে কী করে ইমপ্রুভ করা যায় সেটার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে। ওকে, তো এইরকম ক্যারেক্টার ট্রেটস থেকে সবার প্রথমে আমাদেরকে বাঁচতে হবে, এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 1। এবং আরও একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যেন কখনো এই ধরনের মানুষকে বা এই ধরনের আইডেন্টিটিকে কোনো কিছু শেখানোর চেষ্টা না করি, এডুকেট করার চেষ্টা না করি, কারণ এখানেও একটা পণ্ডশ্রম হবে, আমাদের পুরো সময়, আমাদের এনার্জি, আমাদের মেন্টাল এফার্ট, সেই সমস্ত কিছু নষ্ট হবে। কেন? কারণ সেই মানুষটার ক্ষেত্রে এই জিনিসটা শেখার কোনো ইচ্ছা বা ডিজায়ার নেই, কারণ সেই সে যেটা ব্লাইন্ড স্পট তার মধ্যে ঘটনাটা ঘটছে, যার ফলে সে জানেই না এটা একটা মিস্টেক। যার ফলে যতক্ষণ না কোনো একটা পার্সন, কোনো একটা মানুষ শেখার জন্য শিখতে চাইছে, ততক্ষণ তাকে শেখানো সম্ভব নয়। যে শিখতে চায় তার হয়তো শেখার ইচ্ছাটা কম আছে, সেটাকে অন্য কেউ শেখানোর মাধ্যমে তার ইচ্ছাটাকে বাড়িয়ে দিতে পারে, তার কিউরিওসিটিকে অনেক ইমপ্রুভ করতে পারে। কিন্তু যে একদমই শিখতে চায় না, তাকে কখনোই শেখানো সম্ভব নয়। ইন দ্য ফার্স্ট প্লেস সেই ডিজায়ারটা যদি না থাকে, তাহলে যেন আমরা কখনোই সেই মানুষটাকে বা সেই আইডেন্টিটিকে এডুকেট করার চেষ্টা না করি। যত সম্ভব আমরা সেখানে ইনসেনসিটিভ হয়ে থাকবো বা ডিট্যাচ হয়ে থাকবো, তত বেশি আমাদের জন্য হেল্পফুল হবে। আমাদের পয়েন্ট নাম্বার 2 হচ্ছে দ্য প্রজেক্ট অফ এফিসিয়েন্সি। অর্থাৎ আমরা আমাদের জীবনে সমস্ত কিছুকে ইমপ্রুভ করতে চাই, আমরা যদি একটা ভালো লাইফ কাটাতে চাই, একটা ভালো জীবনযাপন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি? আমরা আমাদের টাকা পয়সা হোক বা ফ্যামিলি হোক বা রিলেশনশিপ হোক বা আমাদের ডেলি হ্যাবিটস হোক বা আমাদের আদার কোনো ইস্যুস থাকুক, সেটাকে আমরা ইমপ্রুভ করার ট্রাই করি। কিন্তু লাইফের সমস্ত কিছুকে অনেক বেশি এফিশিয়েন্ট, অনেক বেশি ইমপ্রুভ বা অনেক বেশি বেটার করার জন্য সেটা চক্করে পড়ে আমরা কি করি? আমরা অনেক মিস্টেক করে ফেলি। একসঙ্গে সব কিছু টেক কেয়ার করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে ওঠে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনো কিছুকে ইমপ্রুভ করা মানে কি। ফর এক্সাম্পল, আগে আমরা মোবাইল ফোন ইউজ করতাম, তো মোবাইল ফোনে কি হতো? শুধুমাত্র আমরা ফর এক্সাম্পল ফোন কলস করতে পারতাম। এখন আমরা কি করতে পারি? পৃথিবীর যে কোনো প্রান্তে নিউজ আমরা সেখানে দেখতে পাই, যে কোনো একটা ভিডিও, সিনেমা, এন্টারটেনমেন্ট সব কিছু সেখানে করতে পারি, আমরা পড়াশুনো করতে পারি, আমরা বিভিন্ন কোর্স শিখতে পারি, যে কোনো লার্নিং দর্শন থেকে, সাহিত্য থেকে, ফিলোসফি থেকে, হিস্ট্রি থেকে সব কিছু আমরা ইন্টারনেটে পেয়ে যেতে পারি। তো মোবাইল ফোন এখন ফোন করার জন্য কম ব্যবহার করা হয় এবং বাকি সব কাজের জন্য বেশি ব্যবহার করা হয়। তো আগের স্তর থেকে মোবাইল ফোন এখন অনেক বেশি কী হচ্ছে? এফিশিয়েন্ট হয়েছে। অর্থাৎ একটা ছোট্ট জিনিসের মধ্যে আমরা অনেক কিছু করতে পারছি। তেমনই আমরা হয়তো এক্সারসাইজ করছি, ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের হেলথ কেয়ারের জন্য। তো আমরা 1 ঘন্টার যে এক্সারসাইজ রুটিন বানিয়েছি, সেটা কিন্তু আমরা এফিশিয়েন্ট করতে হয়, হয়তো আমরা 20 মিনিটের এমন এক্সারসাইজ সিলেক্ট করলাম এবং দিনের এমন সময়ে করলাম, যার ফলে 1 ঘন্টার এক্সারসাইজ করার যতটা বেনিফিট পাবো, সেই 20 মিনিট এক্সারসাইজের মধ্যে ঠিক আমরা ততটাই বেনিফিট পাবো। তাহলে আমরা কি করছি? সেই এক্সারসাইজের রুটিনটাকে অনেক বেশি এফিশিয়েন্ট করে ফেলছি। ঠিক এমনভাবে লাইফের সমস্ত অ্যাসপেক্টগুলোকে আমাদের এফিশিয়েন্ট করা উচিত। কিন্তু এখানে আমাদেরকে মনে রাখতে হবে, সব কিছুকে একসঙ্গে এফিশিয়েন্ট করার চেষ্টা আমরা করব না। তার পরিবর্তে আমরা দেখব কোন একটা জিনিস আছে, কোন একটা এলিমেন্ট বা কোন একটা বিষয় যেটাকে এফিশিয়েন্ট করার মাধ্যমে, যেটাকে ইমপ্রুভ করার মাধ্যমে পুরো যে সিস্টেমটা, পুরো যে লাইফটা, সেটাকে আমরা চেঞ্জ করে ফেলছি, সেটাকে আমরা পাল্টে দিচ্ছি। কারণ ওই একটা জিনিস এফিশিয়েন্ট করার মাধ্যমে সেটা এমনই একটা জিনিস বা সেই যে অ্যাসপেক্টটা আমাদের লাইফে, সেটা বাকি জিনিসগুলোর সাথে
এমন একটা সম্পর্কে আছে যে এটাকে ইমপ্রুভ করার মাধ্যমে আমরা পুরো লাইফটাকে আমরা ইমপ্রুভ করে ফেলছি। তো সমস্ত জিনিসকে একসঙ্গে ইমপ্রুভ করার চেষ্টা না করে সেই একটা জিনিসকে খুঁজে বের করা, একটা এলিমেন্টকে খুঁজে বের করা এবং সেটাকে ইমপ্রুভ করা। একটা উদাহরণ নেওয়া যাক, আমি এমন অনেক মানুষ দেখেছি যারা হচ্ছে তাদের জবের জন্য ট্রেন জার্নি করে, মানে কোনো পাবলিক ট্রান্সপোর্টে যায়, বাস অথবা ট্রেনে করে যায়, এবং প্রত্যেক দিন হতে পারে সে 2 ঘন্টা করে টাইম ট্রেনে করে যাচ্ছে এবং আবার 2 ঘন্টা টাইমে ট্রেনে করে ফিরছে, অথবা 1.5 ঘন্টা টাইম ধরে যাক, তাহলে 1.5 ঘন্টা 3 ঘন্টার সময় সে তার নষ্ট করছে শুধুমাত্র যাতায়াতের জন্য। এবং সেই 3 ঘন্টার সময় শুধুমাত্র তার নষ্ট হচ্ছে তাই নয়, তার সেই 3 ঘন্টার সময় সে যখন পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছে সেখানে একটা কালচার আছে, সেখানকার মানুষজন তাদের চিন্তাভাবনা সেটা তার মনে কনস্ট্যান্টলি এফেক্ট তৈরি করছে এবং সেখান থেকে তার মনে পারভার্সন তৈরি হচ্ছে, বিকৃতি তৈরি হচ্ছে। শুধু তাই না, তার সময় যাচ্ছে 3 ঘন্টা, এবং তার সঙ্গে সঙ্গে তার টাকা পয়সা যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে তার ফিজিক্যাল স্ট্রেংথ বা শারীরিক যে এনার্জি সেটা অনেক ড্রেন হচ্ছে, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সে তার জব করছে 8 ঘন্টা, কিন্তু তার 3 ঘন্টা তার সঙ্গে আরও চলে যাচ্ছে এবং তাকে বাড়ি এসে তখন রেস্ট নিতে হচ্ছে। এই একটা জিনিসকে সে যদি ইমপ্রুভ করে, যদি সে অফিসের কোনো কাছাকাছি জায়গায় রুম রেন্ট নিয়ে নেয় বা অন্য কোনোভাবে অফিস থেকে মানে ওই অফিসটা ছেড়ে দিয়ে অন্য কোনো বাড়ির কাছাকাছি জায়গায় চলে আসে, বা কোনোভাবে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে যদি সেই টাইমটাকে সেভ করতে পারে, যদি তার মানে সেই জার্নিটা 20 মিনিটের মধ্যে হয়ে যায় বা আধ ঘন্টার মধ্যে হয়ে যায়, তাহলে সে তার লাইফের মানে প্রত্যেক দিনে 2 ঘন্টার বেশি সময় সে মানে বাঁচাতে পারছে, সেভ করতে পারছে। সেই সময় সে নতুন কিছু শিখতে পারে, নতুন কোনো স্কিল শিখতে পারে, তার শারীরিক এনার্জিটা সেটা অনেক বেশি মানে সে রক্ষা করতে পারছে এবং সেটাকে অন্য জায়গায় সে ব্যবহার করতে পারে। তাহলে কি সে একটা ডিসিশনকে চেঞ্জ করার মাধ্যমে ওভার দ্য কোর্স অফ ইয়ার, 1 বছর বা 2 বছর বা নেক্সট 3 বছরে তার লাইফের কোয়ালিটিটা অনেকটা ইমপ্রুভ করতে পারবে, সেই মাত্র 2 ঘন্টা 3 ঘন্টার সময় যদি সে বাঁচাতে পারে প্রত্যেক দিন। তাহলে এটা এমন একটা জিনিস আমি উদাহরণ দিয়ে বোঝালাম, যেটা কি একটা জিনিস আমাদের লাইফের স্ট্রাকচারের মধ্যে হয়তো এমন একটা ডেড ব্লক বা এমন একটা পয়েন্ট আছে যেখানটা আমরা ইমপ্রুভ করি না বা করতে চাইছি না বা করার কথা ভাবি না, সেটাকে আমরা বাদ দিয়ে বাকি সব কিছুকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। না, আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই জিনিসটা কোথায় আছে, যেটা একটা জিনিসকে ইমপ্রুভ করার মাধ্যমে পুরো গেমটাকে আমরা উল্টে দিতে পারি। আমাদের পয়েন্ট নাম্বার 3 হচ্ছে দ্য ক্রাইসিস অ্যান্ড দ্য বৌদ্ধিস টেকনিক। এটার মানে কি, আমরা ছোটবেলা থেকে আমাদের মাইন্ডে বিভিন্ন রকমের আইডিয়াস, কনসেপ্ট, বিলিভস এই সমস্ত কিছু দিতে থাকি, বিভিন্ন ধরনের ধারণা, বিশ্বাস, এই সব কিছু। আমরা স্কুলে যাচ্ছি, সেখানে আমাদের মাথার ভিতরে আমরা বিভিন্ন জিনিস নিচ্ছি, কলেজে যাচ্ছি সেখানে আমরা নিচ্ছি, আমাদের বন্ধুরা বিভিন্ন জিনিস বলছে, আমাদের বড়রা বিভিন্ন জিনিস শেখাচ্ছে। আমরা সমস্ত সময়ই আমরা ছোটবেলা থেকে আমাদের মনটাকে বাইরের থেকে আমরা বিভিন্ন ধারণা আমাদের মনে ভর্তি করছি। এটার ফলে কি হয়, আমাদের ভেতরে একটা ক্রাইসিস তৈরি হয়, আমাদের মনটা অনেক ভর্তি হয়ে যায়। বৌদ্ধিস টেকনিক বলে কি, যখনই আমাদের থেকে নতুন কিছু শিখতে হবে বা বড় হতে হবে, একটা স্টেপ নেক্সট স্তরে যেতে হবে, তখন আমাদের মনে নতুন ধারণা দেওয়ার পরিবর্তে যা কিছু আছে সেটাকে বাইরে বের করতে হবে। অর্থাৎ আমরা অনেক কিছু অনেক সময় শিখতে শিখতে কী করি, আমাদের মনটা অনেক ভর্তি হয়ে যায়। তো আমাদেরকে তখন খেয়াল রাখতে হবে কি, আমরা যেন মনটাকে যেন খালি করতেও শিখি। যেমন ফর এক্সাম্পল, যদি আমি একটা কিছু রান্না করতে চাই, তাহলে সবজি আনলাম, সেগুলোকে কাটলাম, কেটে আমি রান্না করলাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেকগুলো খোসা তৈরি হলো সবজির, যেটাকে কি আমাকে ঘর থেকে বা বাড়ির থেকে ফেলে দিতে হবে কোনো ডাস্টবিনে। যদি আমরা সেটা না ফেলি তাহলে সেটা আমাদের সঙ্গে থেকে যাবে। তেমনই কোনো জিনিস শেখার সময় আমাদের মনে বিভিন্ন জিনিস যখন আমরা দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে এমন জিনিস তৈরি হচ্ছে যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো দরকার নেই, সেই সবজির খোসার মতো। হয়তো আমি এটা রান্না করছি কোনো একটা খাবার, হয়তো কোনো সবজি, পটল বা ভেন্ডি, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে সেই খোসাগুলোকে সেগুলোও আমি তৈরি করে ফেলছি, সেগুলোকে ফেলে দিতে হবে। ঠিক তেমনই কোনো ধারণা মাথায় নেওয়ার সময়, একটা জিনিস শেখার সময় অন্য অনেক ভুল জিনিস বা অনেক অপ্রয়োজনীয় জিনিস আমাদের মনে চলে আসে, ছোটোবেলা থেকে সেগুলো তৈরি হচ্ছে। সেগুলো মন থেকে বার করা বা সেগুলোকে রিমুভ করার একটা স্তর বা একটা কোনো স্টেপ আমাদের দরকার। এটা হচ্ছে কি বৌদ্ধিস টেকনিক, মনটাকে এমটি করা, অনেক খালি করা। মন যখন অনেক খালি হতে থাকবে, তখন কি আমরা নতুন নতুন জিনিস আরও শিখতে পারবো, আরও শিখতে পারবো, আরও শিখতে পারবো। না, এটাকে যদি আমরা ব্যবহার করতে থাকি তাহলে আমরা অনেক বেশি জিনিস শিখতে পারবো। অর্থাৎ এখানে আমরা কি বলছি, দ্য ইম্পর্টেন্স অফ আনলার্নিং। যা কিছু আমরা অলরেডি শিখেছি সেটাকে আনলার্ন করতে হবে কখনো কখনো। কেন? কারণ নতুন জিনিস শেখার জন্য। যদি আমি কোনো একটা বই পড়ার সময় অন্য একটা বইয়ের কথা ভাবতে থাকি, ওই বইতে তো এটা লেখা আছে, ওখানে তো অন্যরকম ধারণার কথা বলা হয়েছে, তাহলে আমি এই বইটাতে কনসেন্ট্রেট করতে পারবো না। ওই জিনিসগুলোকে আমাকে ভুলে যেতে হবে, তারপরে আমাকে এই বইটা পড়তে হবে। যেটা ওই বইয়ের নির্যাস সেটা আমার মধ্যে থেকে যাবে, এবং যেটা এই বইয়ের নির্যাস সেটাও আমার মধ্যে থেকে যাবে। কিন্তু ওই সময়ের জন্য আমাকে আনলার্ন করাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এরকমভাবে যদি আমরা আনলার্নিংটা শিখে নিই, এই যে মনটাকে এমটি করা, সেই বৌদ্ধিস টেকনিকটাকে, তাহলে আমরা অনেক বেশি ইমপ্রুভ করতে পারবো, অনেক বেশি জিনিস আমরা শিখতে পারবো জীবনে। শুধু তাই নয়, বৌদ্ধিস টেকনিক এটা বলে যে আমাদের অ্যাকচুয়ালি নতুন কিছু শেখার প্রয়োজনই নেই, কারণ অনেক
মানে অলরেডি আমরা সবসময় বাইরে থেকে শেখার চেষ্টাতে আমরা মত্ত হয়ে গেছি এত বেশি যে আমাদের ভেতরে যা কিছু আগে থেকে ছিল সেটাকে মানে আবিষ্কার করার আমরা চেষ্টা করি না। যেমন ফর এক্সাম্পল মেডিটেশনের থ্রুতে আমরা সেটা করতে পারি না। আমাদের ভেতরে অলরেডি আমরা হচ্ছে ইনহেরিটেড কিছু কোয়ালিটি, আমাদের জন্মগত কিছু বুদ্ধি, কিছু ধারণা, জন্মগতভাবে আমাদের কিছু এমন বৈশিষ্ট্য আছে যেটা অত্যন্ত গভীর এবং অত্যন্ত মূল্যবান। না অনেক জিনিস বাইরে থেকে শেখার ফলে সেটা অনেক চাপা পড়ে গেছে, সেগুলো যখন আমরা বাইরে বার করে দেবো, যখন আমরা সেগুলোকে রিমুভ করে দেবো, তখন সেটা আস্তে আস্তে মানে বড় সেটা আমাদের মধ্যে বেড়ে উঠবে বা সেটাকে আমরা দেখতে পাবো বা আবিষ্কার করতে পারবো। ছোটবেলাতে আমরা অনেক বেশি সুখে থাকতাম, আনন্দে থাকতাম। কেন? কারণ তখন আমাদের মনটা অনেক খালি থাকতো, অনেক বেশি ধারণা, চিন্তা, বিশ্বাস আমাদের মনে তৈরি হয়নি। বড় হওয়ার সাথে সাথে সেগুলো আমাদেরকে শিখতে তো হবে, কারণ আমাদেরকে মানে চাকরি করতে হবে, জব করতে হবে, বিজনেস করতে হবে, আমাদেরকে ফ্যামিলি বা রেসপন্সিবিলিটিস, সোশ্যাল রেসপন্সিবিলিটিস সেগুলোকে মেনটেন করার জন্য আমাদেরকে নতুন জিনিস কনস্ট্যান্টলি শিখতে তো হবে, কারণ প্রত্যেকে মঙ্ক হতে পারবে না। কিন্তু তার সঙ্গে সঙ্গে মঙ্কদের সেই পার্টিকুলার কোয়ালিটি সেটাকে আমরা আমাদের নর্মাল লাইফে ইউজ করতে পারি, আনলার্ন করা বা মনটাকে এমটি করা, যাতে করে আমরা সেই শেখাটাকে, নতুন জিনিস শেখাটাকে যেন আমরা ধরে রাখতে পারি। এবং একই সাথে মনটাকে আনলার্ন করার মাধ্যমে, এমটি করার মাধ্যমে আমরা সেই ছোটোবেলার যে অ্যাটিটিউড ছিল, মনটা সবসময় একটু একটু করে খালি থাকে, যার ফলে কি আমরা অনেক বেশি সুখী এবং আনন্দে থাকতে পারবো। আমাদের পয়েন্ট নাম্বার 4 হচ্ছে দ্য হোয়াই কোশ্চেন। অর্থাৎ আমরা যখনই কোনো কাজ করছি তখন আমাদেরকে এই জিনিসটা জিজ্ঞাসা করতে হবে যে আমরা কেন করছি। চাকরি করছি বা বিজনেস করছি বা কোনো রিলেশনশিপ বা কোনো ফ্যামিলি বা নতুন শহরে চলে যাচ্ছি বা হোয়াট এভার যাই করছি, আমরা কেন করছি, কোন জিনিসটা আমাদেরকে ফিউয়েল করে, আমাদেরকে মানে ড্রাইভ করে নিয়ে যায়। ফর এক্সাম্পল প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আমরা চাকরি করতে যাচ্ছি, জব করছি, কেন যাচ্ছি, মানে কোন জিনিসটা আমাকে টানছে সেখানে, তার ফোর্সটা কি, এমন কি কারণের জন্য আমি এই জিনিসটা করছি। এই হোয়াই কোশ্চেনটা জিজ্ঞাসা করা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। যার হোয়াই যত বেশি স্ট্রং হবে তার কাজের প্রতি তত ডেডিকেশন বেশি স্ট্রং থাকবে। একজন ছাত্র যে হয়তো পড়াশোনায় ভালো রেজাল্ট করতে চাইছে, কেন? কারণ তার ডাক্তার হওয়ার স্বপ্ন আছে, সে ভালো পড়াশুনো করে একটা ভালো ডাক্তার হবে, কারণ তার ডাক্তার হতে ভালো লাগে। অন্য একজন স্টুডেন্ট হতে পারে যার বাড়িতে মা অসুস্থ এবং যার কাছে টাকা পয়সা নেই, যদি সে একমাত্র পড়াশোনার মাধ্যমে ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হয়, এটা ছাড়া তার আর কোনো কিছু নেই, কারণ তার কোনো সম্পত্তি নেই, জমি নেই, কিছু নেই, এবং সে ডাক্তার হওয়ার মাধ্যমে তার মায়ের চিকিৎসা করতে পারবে এবং ইত্যাদি ইত্যাদি। তার রিজনটা যদি অনেক বেশি এরকম স্ট্রং হয়, তাহলে তার ক্ষেত্রে পড়াশোনার জন্য যে বেগটা সেটা অনেক বেশি স্ট্রং হবে, ফোর্সটা অনেক বেশি আসবে। তো আমাদেরকে খুঁজে বার করতে হবে একটা ক্রাইসিস, একটা হোয়াই, কেন আমরা এটা করব। সেই জিনিসটাকে যখন আমরা আমাদের মধ্যে আবিষ্কার করতে পারবো, সেই কারণটা, তখন সেটা আমাদেরকে সাহায্য করবে আমাদের নর্মাল যে লাইফ সেটাকে অনেক বেশি অনেস্টির সাথে, অনেক বেশি ডিভোশনের সাথে, অনেক বেশি আনন্দের সাথে সেই কাজগুলো করা এবং তাতে মনোনিবেশ করা। যেমন আমরা কি করি, অনেক সময় আমরা একটা প্ল্যান বি রেডি রাখি, একটা কাজ না হলে তাহলে আমরা এই বিজনেসটা, না হলে এই বিজনেসটা করবো আমরা, ঠিক আছে, প্ল্যান এ প্ল্যান বি। কিন্তু এই ক্ষেত্রে কি হয়, আমাদের মধ্যে কি হোয়াইট অনেক বেশি স্ট্রং নয়, আমরা একটা সেফ অ্যান্ড সিকিউরিটির মধ্যে থাকতে চাইছি। আমাদেরকে যদি কোনো একজন স্পেশাল মানুষ হয়ে উঠতে হয়, বিশেষ একজন এক্সেপশন হয়ে উঠতে হয়, সেক্ষেত্রে কিন্তু হোয়াইটটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এবং সেখানে প্ল্যান বি না রাখাই বেশি ভালো। কিন্তু যদি একজন সাধারণ মানুষের মতো বেঁচে থাকতে চায়, তাহলে সেক্ষেত্রে আমরা প্ল্যান বি রাখতে পারি, কিন্তু তার মানে এই নয় যে প্ল্যান সি ডি, একটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা, এরকম নো। কেন? কারণ আমাদের কাছে যদি একটাই প্ল্যান থাকে, একটাই আইডিয়া থাকে, আর সেখানে যদি আমরা সমস্ত কিছু ইনভেস্ট করে দিই এবং সব কিছু আমরা দিয়ে দিই, তাহলে আইদার ডু অর ডাই সিচুয়েশন, তাহলে সেক্ষেত্রে আমাদের ডিভোশনটা, আমাদের উপরে যে প্রেশারটা বা আমাদের মধ্যেকার যে ফোর্সটা, সেটা অনেক অনেক বেশি অথেন্টিক হবে। তবে হ্যাঁ, সেটা ওয়ান গোতে নয়, মানে একবারে সেটা আমরা করতে পারবো না। আমাদেরকে ধীরে ধীরে সেই ক্যারেক্টারটা ডেভেলপ করতে হবে, আমাদের হোয়াইটাকে ধীরে ধীরে স্ট্রং করতে হবে এবং একটা জায়গাতে ইনভেস্ট করা সমস্ত কিছু, সেই রকম একটা ফোর্স বা সেই রকম একটা আমাদের মধ্যেকার যে হোয়াই, সেটাকে তৈরি করতে হবে। সেটা আমরা এক মুমেন্টে, মানে কালকে একরকম ছিলাম, আজকে আমি চেঞ্জ করে সব ডিসিশন নিয়ে নিলাম যে না, এরকম পসিবল নয়। আমাদেরকে ধীরে ধীরে সেই স্টেপটা নিতে হবে এবং একটা জায়গাতে, একটা প্ল্যানে সমস্ত কিছু ইনভেস্ট করা শিখতে হবে, যদি আমরা একজন বিশেষ মানুষ বা একজন এক্সেপশনাল ক্যারেক্টার হয়ে উঠতে চাই। কিন্তু যদি আমরা নর্মাল মানুষ বা সাধারণ জীবনযাপন করতে চাই, সেক্ষেত্রে একটা বা দুটো প্ল্যান আমরা ম্যাক্সিমাম রাখতে পারি। না, এক্ষেত্রে কি হোয়াইটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সেটাকে আমাদেরকে বারবার করে রিরাইট করতে হবে, লিখতে হবে এবং সেটাকে মনে রাখতে হবে। আমাদের পয়েন্ট নাম্বার 5 হচ্ছে মাস্টার স্টুডেন্ট রিলেশনশিপ। একটা এক্সিস্টেন্সিয়াল লেভেলে পৃথিবীর সমস্ত মানুষ, সবাই আমরা সমান, আমাদের জীবনের মূল্য হচ্ছে একই। সে একজন পলিটিশিয়ান হোক, বিরাট বড় কোনো লেখক হোক, বা একজন কোনো সাধারণ গরিব মানুষ হোক, বা রাস্তার কোনো ভিক্ষু হোক, বা যে কোনো একজন আমাদের মতো সাধারণ মানুষ হোক না। কিন্তু যখন আমরা কোনো কিছু শিখতে চাই, যখন আমরা কিছু বড় হতে চাই, তখন আমাদেরকে একটা হায়ারার্কি মেনটেন করা উচিত।
ফর এক্সাম্পল আমি বিজনেস সম্পর্কে কার থেকে বেশি শিখতে পারবো? যে বিজনেস কোনোদিনও করেনি তার থেকে, নাকি যে অনেক বিজনেস করেছে তার থেকে, নাকি যে ফর এক্সাম্পল অ্যামাজন এর মালিক ফর এক্সাম্পল জেফ বেজোস বা হচ্ছে টেসলার মালিক এলন মাস্ক তার থেকে? অফকোর্স এখানে একটা হায়ারার্কি কাজ করে, কারণ এই জিনিসটা আমাদেরকে শিখতে হয়, একটা স্কিল যেটাকে আমাদের অ্যাকুয়ার করতে হয়। সেটা বিজনেস প্ল্যান করা হোক, অথবা কোনো গিটার বাজানো হোক, বা কোনো ছবি আঁকা হোক, বা রাইটিং হোক, বা অন্য যে কোনো জিনিস হোক না কেন। নাও যখনই আমরা কোনো কিছু শিখবো সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের যে মাস্টার তাকে চয়েস করতে হয়, আমাদের হিরোস বা আমাদের টিচারকে চয়েস করতে হয়। প্রথমে আমরা আমাদের টিচারকে চয়েস করার আগে আমরা অনেক রকম টিচার বা অনেক রকম মাস্টারকে দেখে নিতে পারি, কে ভালো বা তার ব্যাকগ্রাউন্ড কী, সে আগে তার কোন স্টুডেন্টদেরকে শিখিয়েছে, তার সম্পর্কে তার কাজটা কী সেটা আমরা দেখে নিতে পারি, নিয়ে তারপর আমরা চয়েস করতে পারি। কিন্তু একবার যখন আমরা চয়েস করে নেব কোনো একজন মাস্টারকে, তার সমস্ত ইনস্ট্রাকশন বা তার সমস্ত যে সমস্ত রুলস সেগুলো আমাদেরকে ফলো করতে হবে, এবং অন্ততপক্ষে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর্যন্ত বড় হয়ে ওঠার জন্য। ধরা যাক আমি একটা টিচারের কাছ থেকে 1 মাস গিটার শিখলাম, তারপর আমি 1 মাস বাদে আবার অন্য টিচারের কাছে চলে গেলাম, তারপর আমি আবার 1-1.5 মাস শিখে আবার অন্য একটা টিচারের কাছে চলে গেলাম, তাহলে আমি শিখতে পারবো না। কারণ প্রত্যেকের শেখানোর যে স্টাইল, তার শেখানোর যে ধরনটা সেটা আলাদা আলাদা। একজন টিচারকে অ্যাডপ্ট করতে গেলে আমাকে তাকে গ্রহণ করতে হবে, এবং অন্ততপক্ষে 1 বছর বা অন্ততপক্ষে 8 মাস 10 মাস আমাকে সেই টিচারের সান্নিধ্যে থাকতে হবে এবং সেখানে শিখতে হবে। হ্যাঁ, শেখার আগে আমি অনেক দেখে নিতে পারি যে কোন স্যার কীভাবে শেখায় বা তার পুরানো স্টুডেন্টরা কেমন শিখেছে অ্যান্ড সো অন। এবং এখানে শুধুমাত্র গিটারের ক্ষেত্রে নয়, বরং আমি সমস্ত স্কিলস বা সমস্ত কিছুর ক্ষেত্রে বলছি। তো আমাদেরকে কি কোনো একজন মাস্টারের সান্নিধ্যে আসতে হবে, এবং সে হতে পারে কখনো কখনো যত আমরা হার্ড স্কিল শিখতে চাইবো, যত বেশি আমরা কঠিন জিনিস শিখতে চাইবো, যত গভীর জিনিস আমরা শিখতে চাইবো, সেখানে হতে পারে কোনো টিচার বা যে মাস্টার আমাদের থাকবে সে আমাদেরকে এমন কোনো ইনস্ট্রাকশন দিল যেটা অনেক ডিফিকাল্ট, বা যেটা হয়তো আমাদের উপরে একটু পেইনফুল হবে, বা আমাদের ক্ষেত্রে সেটা সহ্য করা বা মেনটেন করা অনেকটা কঠিন হবে, বা আমাদের কাছে অনেক বকাবকি করতে পারে, বা আমাদেরকে অনেক টর্চার করতে পারে। ফর এক্সাম্পল অনেক সময় ভিপাসসানা মেডিটেশনে গেলে ইট মে ফিল সামটাইম দ্যাট হয়তো একটা টর্চার হচ্ছে, অনেক বেশি মেন্টাল রিস্ট্রেনের দরকার হয়, বা অনেক বেশি যারা কুংফু মাস্টার হয় বা যারা অনেক মঙ্ক হয় তাদের লাইফে একটা ফেজ থাকে যখন তাদের মনে হয় যেন তারা নিজেকে সেলফ টর্চার করছে বিভিন্ন রকম ডিসিপ্লিনের মধ্যে যাওয়ার মাধ্যমে। নাও এক্ষেত্রে সেই টর্চারগুলো বা সেই ডিফিকাল্টিগুলো বা সেই সমস্ত প্রবলেমসগুলো বা সেই প্রতিবন্ধকতাগুলো সামনে এসে যেন আমরা পিছিয়ে না পড়ি, যে এই টিচারকে বাদ দিয়ে দিই, এই মাস্টারের থেকে আর শিখবো না, এবার অন্য স্যার না, বরং আমাকে সেখানে সেই স্যারের কাছে আমাদেরকে ধরে রাখতে হবে, সেই টিচার বা সেই মাস্টারকেই আমাদেরকে ধরে রাখতে হবে একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। এবং তার আগে আমরা অনেক ভাবে দেখে নিতে পারি আমরা কোন স্যারের কাছে যেতে চাই বা কোন টিচারের কাছে যেতে চাই। তো মাস্টার স্টুডেন্ট রিলেশনশিপ অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট স্পিরিচুয়ালিটিতে এটা বলা হয় যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা তো 7 বছরের, কিন্তু একজন টিচারের সাথে একজন মাস্টারের রিলেশনশিপ সেটা আরও অনেক বেশি, 7 বছর নয়, 7টা জন্মের। কিন্তু একজন টিচারের সাথে একজন মাস্টারের যে সম্পর্ক সেটা আরও অনেক বেশি জন্মের হয়। যদিও এটা স্পিরিচুয়ালিটির কনসেপ্ট, কিন্তু আমার মনে হয় এটা অ্যাকচুয়াল লাইফেও অনেক বেশি অ্যাপ্লিকেবল। আমরা কোন মাস্টারকে ফলো করছি এবং কোন টিচারের থেকে শিখছি সেটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। এবং একবার তাকে আমরা যখন তার থেকে শেখা শুরু করবো, আমরা যেন কখনো তাকে মাঝখানে ছেড়ে না দিই বা স্টপ না করি। যেমন এখন ইন্ডিয়াতে যে কেউ একজন গুরু হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল পুকি মহারাজ বলে একজনের ভিডিওস ইউটিউবে এখন অনেক বেশি শর্টসে অনেক বেশি খুব পপুলার হচ্ছে। তার কথা শুনলে আপনার হাসি পাবে, কিন্তু তার চিন্তাভাবনাকে অনেক মানুষ ফলো করছে, থাউজেন্ডস অফ পিপল। এরকম এর আগেও ছিল যে আমি তার নাম ভুলে গেছি, যেমন ফর এক্সাম্পল বাবা রাম রহিম, যার নামে ক্রিমিনাল কেস আছে, যার নামে রেপ কেস আছে, সে জেলে আছে, কিন্তু তাকেও অনেক মানুষ ফলো করে। তো আমাদেরকে যেন আমরা সেরকম না হয়ে উঠি যে অন্ধের বশে আমরা যে কোনো কাউকে একজনকে ফলো করতে শুরু করে দিলাম। পয়েন্ট নাম্বার 6 হচ্ছে লার্নিং ইন সাইকেলস। অর্থাৎ কোনো জিনিস যদি আমরা শিখতে চাই, যদি কোনো একটা নতুন একটা স্কিল শিখতে চাই, সেটা প্রোগ্রামিং হোক, গ্রাফিক ডিজাইনিং হোক, ভিডিও এডিটিং হোক, গিটার বাজানো হোক, পেইন্টিং হোক বা রাইটিং হোক বা অন্য যে কোনো স্কিলস, তখন আমরা কি করতে পারি, শেখার সবথেকে ভালো পদ্ধতি কি না, সেটা হচ্ছে কি লার্নিং ইন সাইকেলস। অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমের জন্য আমাদেরকে একটা টাইম বেছে নিতে হবে। ফর এক্সাম্পল 1 ঘন্টা আমরা নতুন একটা স্কিল শিখবো, তো আমাদেরকে ফর এক্সাম্পল প্রোগ্রামিং শিখবো, তো আমাদেরকে 1 ঘন্টা টাইম বেছে নিতে হবে। এই 1 ঘন্টার মধ্যে আমরা কোনো মোবাইল ফোন চেক করবো না, বা কেউ ডাকলে কোথাও যাবো না, বা অন্য কোনো কাজ করবো না, বরং এই 1 ঘন্টার জন্য আমরা কি প্রোগ্রামিংয়ে লার্নিং প্রোগ্রামিং জিনিসটা শিখবো। সেই সম্পর্কে আমরা শিখলাম, জানলাম, বুঝলাম। তারপর হয়তো আগামীকালকে আবার 1 ঘন্টা টাইম স্লট বেছে নিলাম, তার মধ্যে আবার আমরা শিখলাম। এরকম করে আমরা একটা সাইকেলের মধ্যে শিখতে পারি, যেখানে কি ওই টাইমটার মধ্যে কোনো রকম ইন্টারাপশান চলবে না, ওই টাইমটার মধ্যে কোনো রকম ইন্টারাপশান হবে না, কোনো ফোন কলস করবো না, কোনো ইমেলের রেসপন্স করবো না, বা কোনো ইউটিউব ভিডিওস দেখবো না, অ্যান্ড সো অন। না, যার ফলে কী হবে, আমাদের কনসেন্ট্রেশন বা আমাদের অ্যাটেনশনটা পুরো ওই টাইমটার জন্য ওইখানেই থাকবে।
এইরকমভাবে যদি আমরা 1 মাসের জন্য কোনো একটা নতুন স্কিলে টাইম দিতে পারি, তাহলে আমরা সেই স্কিলটা যথেষ্ট পরিমাণে শিখতে পারবো। যদি আমরা অনেক বেশি শিখতে চাই, তাহলে সেই টাইমটাকে আমরা ধীরে ধীরে বাড়াতে পারি। প্রথমে হয়তো আমরা 45 মিনিটস দিয়ে স্টার্ট করলাম সাইকেলটাকে, তারপর আমরা কি আস্তে আস্তে করে 45 মিনিটসের বদলে 1 ঘন্টা করলাম। আবার তারপর কি করতে পারি, আমরা দুটো পিরিয়ড আমরা ব্লক করতে পারি একদিনের মধ্যে, 1 ঘন্টা করে সকালে, 1 ঘন্টা করে সন্ধ্যাবেলায়, আবার আগামীকাল। এইরকমভাবে যদি আমরা শিখতে পারি, প্রথমে ছোটো ছোটো সাইকেল তৈরি করা, তারপর ধীরে ধীরে বড় বড় সাইকেল তৈরি করা, তারপর সেই সাইকেলটাকে ডবল করা বা মাল্টিপ্লাই করা। প্রথমে আমরা 30 মিনিটের করছি, তারপরে আমরা 45 মিনিটস, তারপর 1 ঘন্টা, তারপর কি দুটো সাইকেল, একটা 1 ঘন্টা, আবার একটা 1 ঘন্টা, এরকম করে রেগুলারলি 30 ডেজের জন্য যদি আমরা করতে থাকি, যে কোনো স্কিলস আমরা শিখে নিতে পারবো। এবং এই মুহূর্তে হোল ওয়ার্ল্ডে ধীরে ধীরে যেদিকে এগোচ্ছে, তাতে আমরা এটা বুঝতে পারি খুব সহজেই যে স্কিলস আর দ্য ফিউচার। একাডেমিক ডিগ্রিও কাজে লাগবে না ভবিষ্যতে জব পাওয়ার জন্য বা কোনো চাকরি পাওয়ার জন্য। এন্ট্রান্স এক্সামে কিছুমাত্র ছাত্র বা স্টুডেন্টরা শুধুমাত্র চাকরি পাবে সরকারে, কিন্তু বেশিরভাগ মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, স্টুডেন্টসদের জন্য কোনো একটা স্কিল শিখতে হবে। এবং বড় বড় কোম্পানি, অ্যামাজন, ফ্লিপকার্ট হোক, বা ফর এক্সাম্পল টেসলা হোক, বা গুগল হোক, বা ইউটিউব হোক, শুধুমাত্র তাই না, তাদের আন্ডারে আরও যে ছোটো ছোটো কোম্পানিসগুলো আছে, ফর এক্সাম্পল জোম্যাটো হোক বা সুইগি হোক, তারা সবসময় এমন কাউকে চায় না যার কাছে অনেক বড় ডিগ্রি আছে, বরঞ্চ যে অনেক ওয়েল স্কিল, যে অনেক ভালো জানে। তো সেই পার্টিকুলার স্কিলটাকে মাস্টার করার মাধ্যমে আমরা আমাদের ফিউচারটাকে অনেক সিকিওর করছি, যেটা যাদের বয়স অনেক কম বা যারা অনেক বড়রা দেখছে, তারা যেন তাদের ছোটোদেরকে, যারা স্টুডেন্ট বা যারা এখন 9, 10, 5, 6-এ পড়ছে, তাদের ক্ষেত্রে এটা আরও অনেক বেশি বেশি করে অ্যাপ্লিকেবল। যারা এখন তাও 25-30 বছর, তারা হয়তো কিছু না কিছু অন্য কিছু করে নিতে পারে কম স্কিলস শিখে, কিন্তু যাদের বয়স এখন অনেক কম, তাদের ক্ষেত্রে এটা মাস্ট। এই আইডিয়াটা, এই ধারণাটা যেন তাদের মধ্যে আগে থেকে থাকে। যারা প্যারেন্টস, যারা টিচার্স, তারা যেন ছাত্রদেরকে শেখায়, এবং যারা অনেক ছোট, যারা অনেক কম বয়স, তারা যেন এটা নিজে থেকে শিখে নেয়। নতুন একটা স্কিল শেখা, এবং যত বেশি স্কিলস অ্যাকোয়ার করতে পারবো, তত বেশি আমাদের জন্য ভালো, তত বেশি আমাদের লাইফের জন্য সেটা হচ্ছে সেফ অ্যান্ড সিকিওর। আমাদের পয়েন্ট নাম্বার 7, যেটা আমাদেরকে খুব খুব কাজে লাগবে আমাদের সাধারণ জীবনযাপন করতে চাই অ্যাকসেপ্টেড মানুষ হিসেবে, অথবা আমরা একজন এক্সেপশন হয়ে উঠতে চাই। টু নো ওয়ান ইজ টু নো অল। অর্থাৎ কোনো একজন মানুষকে যদি আমরা জানতে পারি খুব ভালো করে, তার মানে আমরা সমস্ত মানুষকে জানতে পারবো। যদি আমরা আমাদেরকে ভালো করে বুঝতে পারি, তাহলে আমরা বাকি সমস্ত মানুষকে খুব ভালো করে বুঝতে পারবো। কারণ আমাদের বডি এবং আমাদের মাইন্ডের যে স্ট্রাকচার, সেটা হচ্ছে সেম। হোল ওয়ার্ল্ডে আমরা যেখানেই যাই না কেন, আমাদের শারীরিক গঠন এবং মনটা একই রকম সবারই। সবার মন একই রকম না, অ্যাকচুয়ালি একই হতে পারে বিষয়গতভাবে, তথ্যগুলো আলাদা। কেউ হয়তো বিজনেস নিয়ে ভাবছে, কেউ হয়তো লাইফ বা ফ্যামিলি নিয়ে ভাবছে, কিন্তু অন্য কোনো একজন মানুষ হয়তো চাকরি কি করবে বা এন্ট্রান্স এক্সাম দেবে, তার পড়াশোনা করতে হবে, স্কুল কলেজ এসব নিয়ে ভাবছে। কিন্তু তাদের চিন্তার মধ্যে যে মনের যে স্ট্রাকচারটা বা নিউরনের যে স্ট্রাকচার বা বডির যে স্ট্রাকচার বা অ্যানাটমি, সেটা হচ্ছে সেম। যদি কেউ একজন জানতে পারে যে আমার বডির কোথায় কোথায় উইক পয়েন্ট আছে, তাহলে আমি জানতে পারবো যে অন্য মানুষদের বডির কোথায় কোথায় উইক পয়েন্ট আছে। আমি যদি জানতে পারি যে আমার আনকনসিয়াস মাইন্ডের মধ্যে সেক্সুয়াল ইনস্টিংক্ট অনেক বেশি থাকে, তাহলে আমি এটাও বুঝতে পারবো যে অন্য মানুষদের আনকনসিয়াস মাইন্ডে সেক্সুয়াল ইনস্টিংক্ট অনেক বেশি থাকে, কারণ এগুলো কি ইউনিভার্সাল জিনিস। তো আমরা যদি আমাদেরকে ভালো করে বুঝতে পারি, তাহলে অন্য মানুষদেরকে খুব ভালো করে বুঝতে পারবো। টু নো ওয়ান ইজ টু নো অল। এবং আমরা কখনো অন্য মানুষকে যেন বোঝার চেষ্টা না করি, ভালো করে কোনো একজনকে বুঝতে পারলে সবাইকে বুঝতে পারবো, তার মানে নয় যে অন্য কাউকে ভালো করে বোঝার চেষ্টা করবো। নিজেকে সবার প্রথমে ভালো করে বোঝার চেষ্টা করবো, আমাদের মাইন্ড এবং আমাদের বডি, তাহলে আমরা বাকি সমস্ত মানুষকে বুঝতে পারবো। এবং আমাদের বডি এবং মাইন্ডে যেখানে যেখানে প্রবলেমস আছে, যে জিনিসগুলো উইক স্পট, যদি আমাদের হেলথ ভালো না থাকে, বা আমাদের মনে হয়তো ইমাজিনেটিভ ক্ষমতা অনেক কম, বা সেন্সিটিভিটি কম, বা হয়তো কারোর লজিক্যাল যে রিজনিং করার ক্যাপাসিটি সেটা হয়তো কম, তাহলে সে কী করতে পারে, সে সেটাকে শেখাতে পারে, নিজেকে লার্ন করাতে পারে। এবং যখন আমরা নিজেকে শিখিয়ে ফেলবো, নিজের কোনো একটা উইক স্পটকে ইমপ্রুভ করতে শিখে যাব, অন্য মানুষের সম্মুখীন হলে যদি তার মধ্যেও রিজনিং করার ক্যাপাসিটি কম থাকে, আমরা তার মাইন্ডে তার সঙ্গে কথা বলার মাধ্যমে তাকে আমরা ট্রেনিং দিতে পারি। তাকে আমরা অ্যাকচুয়ালি ইন এ ওয়ে একটা থেরাপিউটিক ওয়েতে কাজ করে আমাদের কনভারসেশন, তখন আমরা তাকেও শেখাতে পারি, সেও সেখান থেকে শিখতে পারে সেই একই ক্র্যাকসগুলো। কারণ আমাদের যে প্রবলেমসগুলো আছে, সেগুলো অন্য মানুষদেরও আছে, হয়তো কম বা বেশি, টোটাল জিনিসটা অ্যাকচুয়ালি সেম। তবে হ্যাঁ, যে শিখতে চায় না, যে সামওয়ান হু ইজ নট উইলিং টু লার্ন, বা নিজেকে চেঞ্জ করতে চায় না, তাকে আমরা শেখাতে পারবো না। যদি কেউ চায়, তাহলে আমরা তখন তার কাছে থেরাপিউটিক ওয়েতে কনভারসেশনের মাধ্যমে তাকে আমরা অনেক অনেক কিছুতে হেল্প করতে পারি। আমাদের পয়েন্ট নাম্বার 8 হচ্ছে কি, ইনভেস্ট ইন ইয়োর সেলফ। হ্যাঁ, একটু আগে যে পয়েন্টটা বললাম, একজনকে জানতে পারলে সবাইকে আমরা জানতে পারবো, একজনের উইক পয়েন্টকে জানতে পারলে অন্যদের উইক পয়েন্টসকে জানতে পারবো, একজনের উইক পয়েন্টকে ইমপ্রুভ করতে পারলে অন্যদের উইক পয়েন্টসকেও আমরা ইমপ্রুভ করতে পারবো। এটা আরও অনেক বেশি ভালো করে বোঝা যাবে এই পয়েন্টে, পয়েন্ট নাম্বার 8, ইনভেস্ট অন ইয়োর সেলফ। ঠিক এই কারণেই নিজের উপরে ইনভেস্ট করতে হবে, নিজের বিষয়ে কিছু করতে হবে। সেটা কোনো চাকরি, জব, ফিন্যান্স, ফ্যামিলি, রিলেশনশিপ, ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইয়োর সেলফ।
যদি কেউ কারোর রিলেশনশিপ ভালো না থাকে তার মানে এই নয় যে আদার পার্সনটার জন্য সব কিছু হচ্ছে, বরঞ্চ ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইউর সেলফ। নিজের চিন্তাভাবনা, নিজের বিশ্বাস, সেগুলোকে পাল্টাতে হবে। যদি আমরা কোনো একটা লেভেলে থাকি, ফর এক্সাম্পল আমরা লেভেল 3-তে আছি, 0 থেকে 10-এর লেভেলের মধ্যে লেভেল 3-তে আছি, কিন্তু আমরা চাইছি যে জিনিসগুলো পেতে সেগুলো হচ্ছে লেভেল 7-এ, তাহলে লেভেল 7-এর জিনিস আমরা লেভেল 3 থেকে পেতে পারবো না। যখন আমরা আমাদেরকে ইমপ্রুভ করে নেব, নিজেকে অনেক ডেভেলপ করবো, আমরা ধীরে ধীরে আমাদের ক্যারেক্টারটাকে লেভেল 7-এ নিয়ে আসবো, আইডেন্টিটিকে অনেক বেটার করতে পারবো, তখন লেভেল 7-এ যে সমস্ত জিনিসগুলো আছে, সেটা রেসপেক্ট হোক, সোশ্যাল ভ্যালুস হোক, বা আমাদের একটা রেকগনিশন হোক, বা অনেক বেশি টাকা পয়সা হোক, বা কোনো দামি গাড়ি বা একটা কোনো ফ্ল্যাট হোক না কেন, সেই জিনিসগুলো, সেই রিওয়ার্ডসগুলো অটোমেটিক্যালি আমাদের কাছে চলে আসবে। কিন্তু আমরা কি করি? আমরা নিজেকে ইমপ্রুভ করা বাদ দিয়ে বাকি সব কিছু করি। আমরা আমাদের ফ্যামিলিকে টাইম দিচ্ছি, আমরা হচ্ছে আমাদের জবের জন্য টাইম দিচ্ছি, আমরা আমাদের মানে ফ্রেন্ডসদেরকে টাইম দিচ্ছি, সব কিছুকে টাইম দিচ্ছি, রিলেটিভসদেরকে টাইম দিচ্ছি, সমস্ত জায়গাতে ইনভেস্ট করছি আমাদের সময়কে, কিন্তু শুধুমাত্র নিজের উপরেই টাইম ইনভেস্ট করি না, নিজেকে কিছু শেখানোর চেষ্টা করি না, নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি না। যদি বাড়ির কোথাও রং ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেটাকে ঠিক করার জন্য আমরা কোনো একটা মিস্ত্রি ডেকে আনি, প্লাস্টার করিনি, রং করিয়ে নিই। যদি কোনো টিভি বা ফ্রিজ খারাপ হয়ে যায়, তখন আমরা সেটাকে ঠিক করিয়ে নিই। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তখন আমরা তাকে সাহায্য করি। কিন্তু নিজের যে জিনিসগুলো, যখন আমাদের মধ্যে কোনো একটা ল্যাক বা কোনো একটা জিনিস মানে খামতি আছে, যেটাকে ইমপ্রুভ করা পসিবল, আমরা জানার পরেও আমরা সেখানে টাইম ইনভেস্ট করি না, সেটার জন্য আমরা কিছু শিখি না, সেটার জন্য আমরা মানে না টাইম ইনভেস্ট করি, না ফিনান্সিয়ালি ইনভেস্ট করি। দামি একটা ঘড়ি কেনার জন্য বা পুজোর সময় যদি আমাদের জামা কাপড় কিনতে হবে, সেখানে হয়তো আমরা 5,000 টাকা খরচ করে দিলাম। কিন্তু যদি একটা বই কিনে বই পড়তে বলা হয়, বইয়ের জন্য টাকা খরচ করব, কি করে কম খরচে পাওয়া যায়, সেকেন্ড হ্যান্ড বুক বা পিডিএফ, বা না পড়ে হয় কি না, অন্য কোনো একটা সামারি দেখে নিলে হবে না, অন্য কারোর থেকে শুনে নিলে হবে না, ইত্যাদি ইত্যাদি। কারণ আমরা পড়াশোনাতে বেশি টাকা খরচ করতে চাই না, মনে হয় যেন ওটা টেক ইট ফর গ্র্যান্টেড, ওটা দরকার, মানে ওটা খুব ভ্যালুয়েবল, কিন্তু ঠিক আছে, ওটা না করলেও চলে যাবে, এমনটা নয়। আপনার প্রত্যেক দিন নিজের উপরে কিছু টাইম ইনভেস্ট করতে হবে, দরকার হলে কিছু টাকা পয়সা ইনভেস্ট করতে হবে, দরকার হলে আপনি বাড়িতে বুকস কিনুন, বা কোনো অনলাইন কোর্স জয়েন করুন, বা হোয়াট এভার, মানে এখন অনেক অপরচুনিটিস আছে। যদি আপনি সেগুলো না করতে পারেন, শুধু টাইম ইনভেস্ট করুন, তাতে অনেক কিছু শিখতে পারবেন। নিজেকে কনস্ট্যান্টলি ইমপ্রুভ করার মাধ্যমে যখন আপনি আপনার আইডেন্টিটিকে অনেক ডেভেলপ করবেন, তখন অটোমেটিক্যালি সেই স্তরের যা কিছু হোল ওয়ার্ল্ডে আছে, সেগুলো অটোমেটিক্যালি আপনার দিকে ফ্লো হতে থাকবে। সো ইউ হ্যাভ টু ফোকাস অনলি ইন ইউর সেলফ, নিজেকে ডেভেলপ করা, এবং তার জন্য কি নিজের উপরে ইনভেস্ট করতে হবে, সময়, রিসোর্সেস, টাকা পয়সা, সব কিছু যা যা কিছু আছে অল্প অল্প করে করুন, প্রত্যেক দিন একটু একটু করে করুন, কম পরিমাণে করুন, কিন্তু প্রতিদিন করুন। পয়েন্ট নাম্বার 9 হচ্ছে কি ইনএভিটেবল প্র্যাকটিসেস। অর্থাৎ নিজেকে ইমপ্রুভ করার জন্য, বা নিজে যে জিনিসটা আমরা পেতে চাই জীবনে, যে সাকসেসটা বা যে সমস্ত রেকগনিশন হোক বা ভ্যালুস হোক বা যে লাইফস্টাইল হোক না কেন, সেটাকে পাওয়ার জন্য এমন কিছু জিনিস আছে যেগুলো না শিখলেই নয়। মানে যে জিনিসগুলো যদি না জানি আমরা, তাহলে সেটা কখনোই সম্ভব নয়। সেটা আমরা ভালো একজন সাধারণ মানুষের মতো ভালো জীবন কাটাতে চাই, বা একজন স্পেশাল বা একজন এক্সেপশন মানুষের মতো ভালো জীবন, এটাকে বলা হচ্ছে কি ইনএভিটেবল প্র্যাকটিসেস। এমন কিছু প্র্যাকটিস যেটা ছাড়া ইমপ্রুভমেন্ট পসিবলই নয়। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে গ্র্যাটিটিউড, আর একটা হচ্ছে অ্যাফার্মেশন। অর্থাৎ গ্র্যাটিটিউড মানে কি থ্যাঙ্কস গিভিং, অর্থাৎ আমরা জীবনে যা কিছু পেয়েছি, সেটা কম হোক পরিমাণে, তার জন্য মানে থ্যাঙ্কফুল ফিল করা, মানে সেটাকে মূল্য দেওয়া, সেটাকে ভ্যালু করা। ফর এক্সাম্পল, আমরা যেই অবস্থাতেই থাকি না কেন, অনেক মানুষ এমন আছে এই পৃথিবীতে যাদের স্বপ্ন হচ্ছে সেই অবস্থাতে পৌঁছানো। আমরা সবার কাছে যদি ফোন আছে, তার মানে তার বাড়িতে ইলেকট্রিসিটি আছে, তার কাছে টাকা পয়সা আছে, সে দুবেলা খেতে পাচ্ছে, থাকার জন্য একটা ঘর আছে, দ্যাটস এ লট, অনেক কিছু। অনেক এমন মানুষ আছে, আফগানিস্তানে আছে, সিরিয়াতে আছে, এই সাউথ কোরিয়াতে এমন অনেক মানুষ আছে যাদের অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার মতো জিনিসপত্র নেই। ইনফ্যাক্ট তাদের প্রতিদিন খাওয়া হয় না, তাদের ঘরের ঠিক নেই। তার থেকে আমরা অনেক বেটার আছি। তো যেগুলো আমরা পেয়েছি, সেই জিনিসটার জন্য থ্যাঙ্কফুল ফিল করা, সেটার জন্য গ্র্যাটিটিউড ফিল করা, চিন্তা না করা যে হ্যাঁ আমি তো এগুলো পেয়েছি, চেক চেক চেক, নো, বরঞ্চ ফিলিংস, ইমোশনটাকে ইভোক করা, জিনিসটাকে এক্সপেরিয়েন্স করা, সেই জিনিসটার অভ্যাস করা। মাঝে মাঝে আমরা ভুলে যাই যে আমরা কত কিছু অলরেডি পেয়েছি। যতক্ষণে আমরা যা কিছু পেয়েছি সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, সেটাকে আমরা প্রশংসা করব, সেটাকে আমরা সেলিব্রেট করব, নতুন কিছু আমরা আর পাবো না। কারণ সেটা পেলেও আমরা সেটাকে প্রশংসা করতে পারবো না, তখন আর সেলিব্রেট করতে পারবো না, তখন আমাদের অন্য কিছু চাইবো, তারপর অন্য কিছু চাইবো। তাহলে আমরা যা কিছু যখনই পাবো, সবসময় সেটাকে আমরা বাদ দিয়ে দেবো, সেটাকে আমরা গ্র্যান্টেড, মানে টেক ইট ফর গ্র্যান্টেড করে নেবো, এবং সবসময় নতুন কিছু চাইতে থাকবো। সেই স্তর থেকে, সেই মেন্টাল প্যাটার্ন থেকে বেরিয়ে এসে আপনাকে থ্যাঙ্কস গিভিং বা গ্র্যাটিটিউড, এটাকে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে 1 মিনিট 2 মিনিটের জন্য চোখ বন্ধ করে হোক, বা মানে একদম ঘুমিয়ে পড়ার সময় হোক, আপনি এটাকে প্র্যাকটিস করতে পারেন। আর একটা হচ্ছে কি অ্যাফার্মেশন।
নিজেকে প্রত্যেকদিন এটা বলতে পারেন আপনি, আপনার লাইফে যা কিছু আপনি পেতে চান সেই জিনিসটাকে অ্যাফার্ম করা। ফর এক্সাম্পল, আই এম দ্য বেস্ট, বা আমি একজন বেস্ট গিটারিস্ট, বা আমি একজন বেস্ট পেন্টার, বা আমি প্রত্যেকদিন 2 ঘন্টা পেন্টিংয়ের জন্য টাইম দিই, আমি একদম ফুললি ডেডিকেটেড পেন্টিংয়ে, হোয়াট এভার। ঠিক আছে, মানে আপনার ক্ষেত্রে যেটা হবে, আপনি সেই জিনিসটা মনে কন্টিনিউয়াসলি অ্যাফার্ম করা, 2 বা 3টে সেন্টেন্স মনে রাখা এবং সেটা অ্যাফার্ম করা। বারবার একই জিনিস বলার মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি আপনার মনে যে সমস্ত কনভারসেশনগুলো চলতে থাকে সারাদিনে, তার মধ্যে অনেক রকমের কনফ্লিক্ট চলতে থাকে। হতে পারে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কারোর সাথে ধাক্কা লাগলো, তর্ক বিতর্ক হয়ে গেল, সেটা থেকে আপনি বেরিয়ে এলেন, তারপরে মনে সেই ন্যারেটিভটা চলতে থাকে। অথবা হয়তো আপনি বাড়িতে কোনো একটা বিষয় নিয়ে, আজকে কি রান্না হবে সেটা নিয়ে তর্ক বিতর্ক হলো, 5 মিনিট হয়তো সামান্য সেটা, কিন্তু সেটা একটা কনফ্লিক্ট। হতে পারে আপনি অন্য যে কোনো বিষয়, আপনার অফিসের বসের সঙ্গে কোনো একটা জিনিস আলোচনা করার সময় ডিসএগ্রিমেন্ট সবসময় এক্সিস্ট করে, কিন্তু সেগুলো ছোটো 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 কনফ্লিক্ট, সেগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক কনফ্লিক্ট, সেগুলোকে আমরা ওভারলুক করে যাই। সেই জিনিসগুলো আমাদের মনে একটা রেস থেকে যায়, ইম্প্যাক্ট থেকে যায়। যখন আপনার কাছে কোনো একটা ন্যারেটিভ থাকবে, কোনো একটা অ্যাফার্মেশন থাকবে, 2-3টে সেন্টেন্স যেটা আপনার জন্য আপনি ভেবে রেখেছেন, বা আপনি ভবিষ্যতে যেটা পেতে চান, যে ক্যারেক্টার বা যে সমস্ত আইডেন্টিটি বা যে সমস্ত অবজেক্ট বা যাই হোক না কেন, সেই জিনিসটাকে বারবার অ্যাফার্ম করার মাধ্যমে আপনি কি করতে পারেন, একটা শর্ট সার্কিটের মতো, মানে যখনই আপনার মনে কোনো একটা নেগেটিভ কনভারসেশন শুরু হবে, আপনি ইমিডিয়েটলি ওই অ্যাফার্মেশনটার মধ্যে চলে যেতে পারেন এবং আপনার মুডটাকে আপনি বেটার করে নিতে পারেন। যার ফলে কি আপনার মেন্টাল যে এনার্জি, সেটা অনেক ড্রেন হবে না, বা সেটা নষ্ট হয়ে যাবে না কোনো একটা অপ্রয়োজনীয় জিনিসে। তো আপনাকে তেমন 3-4টে লাইন বেছে নিতে হবে। ফর এক্সাম্পল, আই এম দ্য বেস্ট বলতে পারেন আপনি, বা ওয়াই এভরিওয়ান লাভস মি সো মাচ, সবাই আমাকে এত বেশি কেন ভালোবাসে। হতে পারে আপনাকে কেউ ভালোবাসে না, কারণ আপনার সাথে হয়তো সবার সম্পর্ক খারাপ, কিন্তু আপনি বারবার এই একই জিনিস বলার মাধ্যমে আপনি আপনার মনটাকে ট্রিগার করছেন, আপনি আপনার মনটাকে মানে কিউরিয়াস বানাচ্ছেন, যে হ্যাঁ ভালোবাসে, কিন্তু কেন, তারপরে মানে অলরেডি ভালোবাসা আছে সবার, বা আমার জন্য টাকা রোজগার করা এত সহজ কেন। তাহলে কি হচ্ছে, জিনিসটা আপনার ক্ষেত্রে মনটা ওপেন হচ্ছে, এবং বারবার সেই জিনিসটা ন্যারেট করার মাধ্যমে আপনি কি করছেন, আপনার মনটাকে অনেক বেশি স্টেবল বানাচ্ছেন, এবং সাবকনসিয়াসলি সেই জিনিসটাকে প্রোগ্রাম করছেন আপনার মাইন্ডের মধ্যে, আপনার ক্যারেক্টারের মধ্যে, আপনার আইডেন্টিটির মধ্যে, আপনার পার্সোনালিটির মধ্যে সেই জিনিসটা চলে যাচ্ছে ধীরে ধীরে। ওকে, তো এই দুটো প্র্যাকটিস প্রত্যেকটা সাকসেসফুল মানুষ, প্রত্যেকটা বিজনেসম্যান, রাইটার, অথর, ফিলোসফার, প্রত্যেকের লাইফে এটা কমন। এটা হচ্ছে কি ইনএভিটেবল প্র্যাকটিসের মতো। সেটা আপনি এটাকে একটা মেটাফিজিক্যাল বা একটা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মতো ভাবতে পারেন, বাট একটা সাইকোলজিক্যাল এক্সারসাইজের মতো ভাবতে পারেন। আপনার যেমন বিশ্বাস, যেভাবে আপনার সুবিধা হয়, আপনি সেইভাবে এটাকে ভেবে নিন। কিন্তু গ্র্যাটিটিউড এবং অ্যাফার্মেশন এই দুটো এতটাই ইম্পর্টেন্ট যে এটা ছাড়া আমি একজনকেও দেখিনি যে অ্যাকচুয়ালি যার কোনো কমন ন্যারেটিভ নেই। ইনফ্যাক্ট যারা সাকসেসফুল নয়, যারা জীবনে হয়তো ভালো জীবন পাচ্ছে না, তাদেরও কিছু অ্যাকচুয়ালি অ্যাফার্মেশন আছে। তারা দেখবেন পার্টিকুলারলি আমরা সবসময় বিভিন্ন কথা বলতে থাকি। অনেক বয়স্ক ঠাম্মা বা দিদা থাকে বাড়িতে, যারা বলে আমার এখানে ব্যথা, ওখানে ব্যথা, বা পুরোনো দিনের কোনো 1-2 ঘটনা যেগুলো সে বারবার অ্যাফার্ম করতে থাকে, বারবার সেটাকে ন্যারেট করতে থাকে, সেটাই তাদের ক্যারেক্টার বা আইডেন্টিটি হয়ে গেছে। যদি তার পরিবর্তে তারা অন্য কিছু বলতো, অন্য কিছু অ্যাফার্ম করতো বারবার করে মনে মনে, তাহলে তাদের ক্যারেক্টার বা আইডেন্টিটি অন্য কিছু হতো। হতে পারে এর থেকে সেটা অনেক বেশি খারাপ, বা এর থেকে সেটা ভালো। তো আমাদের ক্যারেক্টার বা আইডেন্টিটি, তার সঙ্গে আমাদের পার্সোনালিটির সঙ্গে কি আমরা অ্যাফার্ম করছি, কোন জিনিসটার জন্য আমরা গ্রেটফুল ফিল করছি, থ্যাঙ্কফুল ফিল করছি, কোনটার প্রতি আমরা গ্র্যাটিটিউড শো করছি, সেটা আমরা অ্যাট্রাক্ট করি বলতে গেলে একটা স্তরে, এবং সেই জিনিসটা আমাদেরকে শেপ দেয় একটা। তো এটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, আপনার নিজের গ্র্যাটিটিউড এবং অ্যাফার্মেশনটাকে ডিফাইন করা এবং সেটাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করা। বেস্ট অ্যাফার্মেশন যেটা আমি প্র্যাকটিস করি সেটা হচ্ছে এটাই যে আমার ঈশ্বরে বিশ্বাস করার প্রয়োজন নেই, কিন্তু ঈশ্বর নিজে আমাকে বিশ্বাস করে। মানে এমনটা নয় যে আপনার ঈশ্বরে বিশ্বাস করতে হবে তাহলে আপনার জীবন অনেক ভালো চলবে, ঈশ্বরের প্রতি ভরসা রাখো, ভগবানের প্রতি ভরসা রাখলে হবে ভালো কিছু, সব কিছু ঠিক হয়ে যাবে, এমনটা নয়। বরং আপনি উল্টো করে ভাবুন যে ভগবান বা ঈশ্বর বা গড সে আপনাকে বিশ্বাস করে যে আপনি যা চান জীবনে তাই করতে পারেন। যেমন একজন বাবা মা বা একজন, অনেক সময় আমরা যখন ভেঙে পড়ি, পরীক্ষাতে ভালো রেজাল্ট হয়নি, তখন আমাদের মা এসে বলে কি আমার পুরো বিশ্বাস আছে যে তুই পরের বার শিওর ভালো রেজাল্ট করবি। তখন আমাদের খুব ভালো লাগে, তখন জিনিসটা আমরা নিজের ভেতর থেকে একটা ফোর্স পাই, বা আমাদের মন যেটা ভেঙে গেছে সেটা ধীরে ধীরে কি সেখানে একটা শক্তি আমরা সঞ্চার করতে পারি যে কেউ একজন আমার উপরে বিশ্বাস করে। তো আপনি এটা ভাবুন যে আপনার নিজের উপরে নিজে যদি বিশ্বাস নাও থাকে, গড আপনাকে বিলিভ করে, যার ফলে আপনি যা চান জীবনে তাই করতে পারেন। ইউ ক্যান অ্যাচিভ দ্য মোস্ট হাইয়েস্ট, দ্য মোস্ট ডিপেস্ট থিং। ওকে, তো আপনার ঈশ্বরে বিশ্বাস থাকুক বা না থাকুক, ঈশ্বর আপনাকে বিশ্বাস করে। এই বিলিফটা বা এই আইডিয়াটা বা এই ন্যারেশনটা যদি আপনি তৈরি করতে পারেন আপনার মধ্যে, তাহলে এটা আপনাকে অনেক অনেক হেল্প করবে। ইনফ্যাক্ট মোস্ট ডিফিকাল্ট সিচুয়েশনগুলোর মধ্যে থেকে অনেক ইজিলি, অনেক কুইকলি আপনি বেরিয়ে আসতে পারবেন। কারণ আর কেউ থাকুক না থাকুক, দ্য গড বিলিভস ইন ইউ। কিপ কমিউনিটি।
আমাদের জীবনে যদি আমরা একজন এক্সেপশনাল মানুষ হয়ে উঠতে চাই, একজন বিশেষ কেউ হয়ে উঠতে চাই, তাহলে সেক্ষেত্রে একটা সময় বা একটা পিরিয়ড থাকতে পারে যেখানে কি আমাদেরকে আমাদের বন্ধু, পরিবার, খাওয়া দাওয়া বা আত্মীয় স্বজন বা বেশি সুন্দর জামা কাপড় পরা, এই সব কিছু বাদ দিয়ে ঘুম, হেলথ কেয়ার, নিজের কাজের উপরে অনেক অনেক বেশি ফোকাস করতে হয়, অনেক অনেক বেশি পরিশ্রম করতে হয়। এটা ট্রু, আমি এটা দেখেছি যে হার্ড ওয়ার্ক অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট। কিন্তু যখন আমরা এক্সেপশনাল কোনো একজন ক্যারেক্টার বা এক্সেপশনাল একটা মানুষ হয়ে উঠতে চাইছি, এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের বন্ধু বা পরিবার বা কাছের মানুষজনকে অনেকটা নেগলেক্ট করি, অনেক বেশি সময় দিতে পারি না। কিন্তু সেই ফেজটা চলে যাওয়ার পরে, অথবা যাদের বিশেষ করে যাদের বয়সটা 30 বা তার বেশি হয়ে গেছে তাদের জন্য, এবং যদি কেউ সাধারণ বা নর্মাল জীবনযাপন করতে চায় তার জন্য অনেক বেশি করে হিউম্যান রিলেশনস ম্যাটার দ্য মোস্ট। অর্থাৎ আপনার জীবন যখন শেষ হবে তখন যত কিছুই আপনি অ্যাচিভ করে নিন না কেন, যত টাকা পয়সা, যত সম্পত্তি, যত সম্মান, রেসপেক্ট, রেকগনিশন, হোয়াট এভার, যদি মানুষ আপনাকে ভালো না বাসে এবং অন্য মানুষদের সাথে আপনার যদি সত্যি সত্যি একটা ভালো সম্পর্ক তৈরি না হয়, তাহলে পুরো জীবনটা আপনার বৃথা। তাহলে অলওয়েজ কিপ কমিউনিটি, অলওয়েজ কিপ সাম ফ্রেন্ডস। অর্থাৎ সবসময় কিছু এমন মানুষ রাখুন আপনার কাছে যাদেরকে আপনি যেন স্বাধীনভাবে ভালোবাসতে পারেন, তাদের যেন স্বাধীনভাবে টেক কেয়ার করতে পারেন, এবং একই সঙ্গে তারাও যেন আপনাকে ভালোবাসে, তারাও যেন আপনার টেক কেয়ার করে। এই যে সম্পর্ক, সেটা তৈরি করা অনেকটা কঠিন। ফ্রেন্ডশিপ বা অনেকটা ভালো রিলেশনশিপ, ইটস এ ভেরি ডিফিকাল্ট থিং। আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে যেটা রিলেশনশিপের উপরে, সম্পর্ক কেন ভেঙে যায় তার উপরে, সেটা আপনি চেক আউট করতে পারেন। আমি আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, তো ওখান থেকে আপনি দেখতে পারেন। এটা হয়তো অনেকটা আপনাকে হেল্প করবে। এবং কমিউনিটি রাখার মাধ্যমে আপনি পুরো জীবনের যখন এন্ড পয়েন্টে যাবেন, যখন রিফ্লেক্ট করবেন, তখন এটা কিন্তু সবথেকে বেশি ভ্যালুয়েবল জিনিস আপনার জন্য হয়ে যাবে, আপনার সাথে অন্য মানুষদের যে ইমোশনাল কানেকশন। তো আপনি যত তাড়াতাড়ি সেটা বুঝবেন এবং সেরকম ফ্রেন্ডস তৈরি করার চেষ্টা করবেন, তত বেশি ভালো। হতে পারে আপনি কোনো মানুষের সাথে ভালো ফ্রেন্ডশিপ আছেন, কিন্তু সে হয়তো আপনাকে ডিসরেসপেক্ট করে, সে হয়তো আপনাকে অপমান করে, তারপরে আপনি চেষ্টা করে যাচ্ছেন তার সঙ্গে ভালো বন্ধুত্ব রাখার। এমনটা কখনোই করার দরকার নেই। যেখানে পসিবল নয় একটা ভালো ফ্রেন্ডশিপ বা ভালো একটা রিলেশনশিপ মেনটেন করা, সেখান থেকে আপনি চলে আসুন। যত তাড়াতাড়ি সম্ভব আপনি তার সাথে ভালো রিলেশনশিপ রাখুন, মেনটেন করুন। যদি দেখছেন যেটা পসিবল হচ্ছে না, আপনি যেমন ফ্রেন্ডশিপ চাইছেন, যেমন রিলেশনশিপ চাইছেন, তাহলে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি বেরিয়ে আসুন। তারপর নেক্সট, সেই অফিসের বন্ধু হোক বা কলিগ হোক, তার সাথে আপনি ভালো ফ্রেন্ডশিপ করুন। যদি সেখানে আপনার ইমোশনাল কানেকশন তৈরি হয় যেটা লাইফ লং মেনটেন করার মতো, তাহলে আপনি সেখানে স্টে করুন। যদি না হয়, যদি আপনাকে সে ডিসরেসপেক্ট করে, যদি আপনাকে ছোট করে, বা সবসময় হাসি মজা, আড্ডা, অপ্রয়োজনীয় কথা ইত্যাদি ইত্যাদি তার মধ্যে যদি ভেসে যায়, তাহলে আপনি সেই জিনিসগুলোকে ছেড়ে দিন। মানে সেই ফ্রেন্ডের সাথে আপনি হ্যাঁ, হাই হ্যালো, ভালো আছি, সব ঠিক আছে, টেক কেয়ার নিন, কিন্তু একদম গভীর যে সম্পর্ক সেটাকে আপনি সেখানে তৈরি করতে পারবেন না। তাহলে আপনি নেক্সট ফ্রেন্ডে চলে যান নতুন। আপনি যখন এমন করতে থাকবেন, তখন আপনি দেখবেন যে অনেক মানুষ আছে, তার হয়তো সংখ্যায় কম। যেমন পিরিয়ডিক টেবিলে হয় না যে কিছু রেয়ার এলিমেন্ট, ইউরেনিয়াম যেমন পৃথিবীতে বেশি পাওয়া যায় না, সোনা যেমন বেশি পাওয়া যায় না, ঠিক তেমনই ভালো একটা ফ্রেন্ড বেশি পাওয়া যায় না। তো আপনি আশা ছেড়ে দেবেন না, আপনি অনেক মানুষের সাথে সম্পর্ক রাখুন, সোশ্যাল লাইফ লিড, মানে ভালো টাইম দিন, সেখানে ফ্রেন্ডশিপ করুন। তাহলে দেখবেন কিছু এমন বন্ধু আপনি পেয়ে যাবেন যারা ম্যাচিওর, যারা সত্যি আপনাকে রেসপেক্ট করে, আপনাকে ভ্যালু করে এবং আপনাকে ভালোবাসে, এবং আপনিও তাদেরকে স্বাধীনভাবে ভালোবাসতে পারবেন, তাদেরকে রেসপেক্ট করতে পারবেন। এবং সেই যে ইমোশনাল কানেকশন, সেই যে সেন্সিটিভিটি, সেটা আপনার লাইফটাকে একটা নতুন একটা মাত্রা দেবে, নতুন একটা কালার দেবে, একটা নতুন একটা রং দেবে, যেটা অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। সমস্ত জিনিস শুধুমাত্র সাকসেস এবং টাকা পয়সা, এই সব কিছুর মধ্যে যেন আমরা ভেসে না যায়। ভালো একটা সম্পর্ক আমাদের জীবনকে অনেক সুন্দর করে তোলে। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখছো, তারা অবশ্যই এটা কমেন্ট করে জানাবে যে এই সমস্ত পয়েন্টসগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে। আমি টোটাল আই থিঙ্ক 10টা পয়েন্ট বলেছি, তো 10টার মধ্যে সব থেকে বেস্ট তোমার কোনটা মনে হয়েছে। ওকে, আমি দেখবো কার কোন পয়েন্টসটা বেশি ভালো লেগেছে। ওকে, আজকের জন্য এতটুকু, চলো টাটা।